প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি সি প্রোগ্রামিং কনসেপ্টস এর দ্বিতীয় ক্লাসে। তো আজকে আলোচনা করব হচ্ছে ডাটা টাইপস থেকে। ঠিক আছে, ডাটা টাইপস থেকে ইনপুট আউটপুট হ্যান্ডলিং পর্যন্ত। জানি না 1 ঘন্টার মধ্যে এটা হবে কিনা। যাই হোক, তো আমরা ডাটা টাইপসে চলে যাই। আচ্ছা, তো ডাটা টাইপস বলতে আসলে কি বোঝায়? ডাটা টাইপস বলতে আসলে বোঝায় ডাটা টাইপ এবং সাইজ ইন্ডিকেট করে যে ডিক্লারেশন বা হচ্ছে সিনট্যাক্স বা নোটেশন, সেটাকে আমরা বলি হচ্ছে ডাটা টাইপস। ডাটা টাইপস আসলে 4 ধরনের মেইনলি: বেসিক, ডিরাইভড, ইনিউমারেশন এবং হচ্ছে ভয়েড। তো ডিরাইভড, ইনিউমারেশন এবং হচ্ছে ভয়েড, তো এই তিনটা আমরা হচ্ছে পরে আলোচনা করব। তো শুরুতে যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে বেসিক। ঠিক আছে, তো বেসিক ডাটা টাইপ হচ্ছে এগুলা: ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ঠিক আছে, লং, শর্ট, সাইন্ড, আনসাইন্ড, এটসেট্রা আর কি। তো এই ডাটা টাইপগুলোকে আমরা আসলে বিভিন্ন ধরনের কিওয়ার্ড দ্বারা লিখে থাকি। ঠিক আছে, সো ক্যারেক্টার একটা কিওয়ার্ড, ইন্টিজার একটা কিওয়ার্ড। তো যে 32টা কিওয়ার্ড আছে তার মধ্যে ডাটা টাইপ স্পেসিফাইকারী কিওয়ার্ড হচ্ছে এগুলা। সো আমাদেরকে এই কিওয়ার্ড গুলো দ্বারা ডাটা টাইপকে কি করতে হবে? স্পেসিফাই করতে হবে, ঠিক আছে, মেনশন করতে হবে বা ডিক্লেয়ার করতে হবে। তো এই টেবিলটা একটু খেয়াল করো। এই টেবিলে আসলে কি আছে? 3টা কলাম আছে: টাইপের কলাম, সাইজের কলাম এবং হচ্ছে স্পেসিফায়ারের কলাম। তো টাইপ মানে যে বেসিক ডাটা টাইপ গুলা। সাইজ মানে হচ্ছে যে এই প্রতিটা ডাটা টাইপ কত বাইট করে জায়গা মেমোরিতে নেয়, এবং ওই টাইপের ডেটাকে আমরা আসলে ইনপুটে বা আউটপুটে প্রসেস করার সময় কোন সিনট্যাক্স বা নোটেশন দ্বারা স্পেসিফাই করি, সেই সিনট্যাক্স বা নোটেশন গুলোকে বলা হয় হচ্ছে স্পেসিফায়ার। সিম্পলি স্পেসিফায়ার গুলো হচ্ছে এক ধরনের সিনট্যাক্স, যে সিনট্যাক্স গুলো কি করে? ওই ডাটা টাইপ গুলোকে স্পেসিফাই করে। কেমন? এখন আসা হচ্ছে এই সাইজে। তো ক্যারেক্টার হচ্ছে মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। এরপরে ইন্টিজার 2 থেকে 4 বাইট জায়গা দখল করে, ফ্লোট 4 বাইট, ঠিক আছে, ডাবল 4 থেকে 8 বাইট, শর্ট ইন্টিজার 2 বাইট, আনসাইন্ড 2 থেকে 4 বাইট, লং ইন্টিজার 8 বাইট। এরপর আনসাইন্ড লং ইন্টিজার 8 বাইট, লং লং এটা হচ্ছে অ্যাটলিস্ট 8 বাইট, আর লং ডাবল হচ্ছে 16 বাইট। এবং এদের স্পেসিফায়ার গুলো এই থার্ড কলামে দেওয়া আছে। এখন আসো, আমি হচ্ছে তোমাদেরকে মেমোরির লেআউটটা দেখাই। ঠিক আছে, তো ধরো তুমি একটা ভেরিয়েবল লিখছো, সেটা হচ্ছে ইন্টিজার নাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এবং হচ্ছে নাম ইকুয়াল 10। তুমি ভ্যালু দিছো হচ্ছে 10, এটা। তাহলে এই হচ্ছে তোমার সিম্পলি 2 লাইনের কোড। তো আমরা হচ্ছে মেমোরির লেআউটটা হচ্ছে একটু দেখি আগে। আচ্ছা, তো মেমোরি দেখতে আসলে মেমোরির যে লজিক্যাল লেআউট সেটা হচ্ছে এরকম: মেমোরিতে অসংখ্য স্লট থাকে। ঠিক আছে, অসংখ্য স্লট থাকে। তো যেটা এই যে একদম উপরে থাকে সেটাকে আমরা বলি টপ স্লট, যেটা নিচে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে যে বেস বা হচ্ছে বটম স্লট। তো আহ, তুমি তোমার কম্পিউটারে বা হচ্ছে স্মার্টফোনে যত ধরনের অ্যাপ্লিকেশনই রান করো না কেন, প্রতিটি অ্যাপ্লিকেশন স্মুথলি রান করার জন্য তাদের আসলে ব্যাক এন্ডে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার রিসোর্স ইউজ করতে হয়। এবং র্যাম বা হচ্ছে মেমোরি হচ্ছে একটি হার্ডওয়্যার রিসোর্স, ওয়ান অফ দ্য মেইন হার্ডওয়্যার রিসোর্স, যেটা প্রতিটি অ্যাপ্লিকেশনের কি করা লাগে? ব্যবহার করা লাগে। ঠিক আছে, তাদের বিভিন্ন ধরনের ফাংশনালিটি পারফর্ম করার জন্য। তো যখনই কম্পাইলার কি করবে, তোমার হচ্ছে এই কোড লাইন রিড করবে বা স্ক্যান করবে। কম্পাইলার কি করে? তুমি যে কোড লিখবা সেগুলো হচ্ছে যে টপ টু বটম স্ক্যান করে। ঠিক আছে, টপ টু বটম স্ক্যান করে। তো যখন কম্পাইলার এই লাইন তোমার স্ক্যান করবে, দেখবে যে হচ্ছে নাম নামক একটা ভেরিয়েবল তৈরি করা আছে বা আইডেন্টিফায়ার তৈরি করা আছে, যেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তো তখন কম্পাইলার কি করবে? তখন কম্পাইলার দেখবে যে এই যে মেমোরি স্লট যেগুলো আছে, আচ্ছা মেমোরি স্লটগুলো কিন্তু হচ্ছে বটম আপ অ্যাপ্রোচে ফিল আপ হয়। ঠিক আছে, তো ধরো তুমি হচ্ছে যে কোড ব্লকসে কোড রান করার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রান করা আছে, লাইক ব্রাউজার রান করা আছে, বা কোনো একটা গেমিং অ্যাপ্লিকেশন রান করা আছে, বা যে কোনো কিছু রান করা আছে। তো তারা ধরো নিচের এই বটম স্লট থেকে এই স্লট গুলো পর্যন্ত, এই যে এটা পর্যন্ত আর কি, তো এগুলো হচ্ছে কি করছে? তারা হচ্ছে যে ইউজ করছে, দ্যাট মিনস এগুলো হচ্ছে যে আনঅ্যাভেলেবল। ঠিক আছে, তো এখন অ্যাভেলেবল কোড থেকে? এই যে এই স্লট থেকে ফার্দার ওপরের গুলো কি অ্যাভেলেবল। ঠিক আছে, তো অপারেটিং সিস্টেম মেমোরি স্লট গুলো স্ক্যান করবে এবং যখন দেখবে এটা খালি, তখন কি করবে? এই স্লটকে হচ্ছে অ্যাসাইন করবে কোন ভেরিয়েবলের নামে? নাম নামক ভেরিয়েবলের নামে। ঠিক আছে,
তো এই স্লটটা এখন কার হবে? নাম নামক ভেরিয়েবলের হবে। আর যখনই নামের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করবা, লেটস সে নাম ইকুয়াল দিস 10, ওই ভ্যালুটা কোথায় গিয়ে বসবে? এই স্লটে গিয়ে বসবে। ঠিক আছে? এবং এই যে স্লট, এটার সাইজ হচ্ছে কত হবে? ইন্টিজার মানে তো 4 বাইট, মানে 32 বিট। তো অপারেটিং সিস্টেম তখন কি করবে? এটার সাইজ শুরুতে করে দিবে হচ্ছে 32 বাইট, দেন এটাকে অ্যালোকেট করবে নামের আন্ডারে, এরপরে নামের মধ্যে যে ভ্যালু দিবা সেটা হচ্ছে এই স্লটে গিয়ে বসবে। তো এইভাবে যখনই আমরা হচ্ছে একটা পার্টিকুলার ডাটা টাইপের কোনো আইডেন্টিফায়ার তৈরি করি, তো কি করে অপারেটিং সিস্টেম? ওই আইডেন্টিফায়ারকে আসলে তার টাইপ অনুযায়ী যে সাইজ, সেই সাইজের একটা মেমোরি ব্লক বা হচ্ছে স্লট অ্যালোকেট করে দেয়, এবং ওই আইডেন্টিফায়ারের যে ভ্যালু, সেই ভ্যালুটা ওই স্লটের মধ্যে গিয়ে বসে। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? এই যে এক একটা করে এই যে মেমোরি ব্লক, এক একটা করে মেমোরি ব্লক আসলে এক একটা করে আইডেন্টিফায়ারকে কি করে? রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? অর্থাৎ এই এক একটা আইডেন্টিফায়ার হচ্ছে এক একটা করে মেমোরি ব্লকের বা স্লটের সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এটা মনে রাখতে হবে। এবং যে সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা একটা মেমোরি ব্লককে রিপ্রেজেন্ট করে, এট দ্য সেম টাইম ওই মেমোরি ব্লকের সাইজ কত, ইন দিস কেস কত, এটার সাইজ হচ্ছে 4 বাইট, যেহেতু ইন্টিজার 4 বাইট, সো এই সাইজ মেনশন করে। তো এটা আসলে বলা আছে যে একটা ডাটা টাইপ, ইন দিস কেস ইন্টিজার, আসলে এই যে ইন দিস কেস ইন্টিজার টাইপের যে ডেটা, এটা টাইপ ইন্ডিকেট করতেছে যে এটা ডেসিমেল বা পূর্ণ সংখ্যা। এট দ্য সেম টাইম এই পূর্ণ সংখ্যা এটা আসলে মেমোরিতে 4 বাইট বা হচ্ছে 32 বিট জায়গা জুড়ে বিদ্যমান। এখন যখন তুমি হচ্ছে যে একটা ক্যারেক্টার বা ইন্টিজার বা এই টাইপের ডেটাগুলোকে প্রসেস করবা, আমরা সামনে দেখবো যে কিভাবে হচ্ছে স্পেসিফায়ার ব্যবহার করে। তো তখন ইনপুট নেওয়ার সময় বা হচ্ছে আউটপুটে এই ভেরিয়েবল গুলোকে ইউটিলাইজ করার সময় আমরা স্পেসিফাই করি আর কি। তোমাদের জাস্ট 4-5টা একটু মনে রাখলে হবে। লেটস সে ক্যারেক্টারের জন্য %c, ইন্টিজারের জন্য %d or i, ঠিক আছে, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য %lf, তারপর শর্ট ইন্টিজারের জন্য %hd, আনসাইন্ডের জন্য %u। এখন আসলে এই যে লং এর ক্ষেত্রে, লং ইন্টিজার, তো ইন্টিজার মানে কি? %d, আর ইন্টিজারের সামনে একটা লং থাকলে একটা l চলে আসে, ঠিক আছে, %ld। সেম ভাবে আনসাইন্ড লং ইন্টিজার, তো লং এর হচ্ছে এল এবং হচ্ছে আনসাইন্ড এর হচ্ছে ইউ, ঠিক আছে, এল ইউ। এরপরে লং লং ইন্টিজার দুইটা এল ডি। এরপরে হচ্ছে লং ডাবল, লং এর জন্য একটা এল আর ডাবলের %lf, সো এলএফ এর আগে এল চলে আসছে। তো এইভাবে যতগুলো লং সামনে ব্যবহৃত হতে থাকে, ওই অনুযায়ী হচ্ছে এল যোগ হয়। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে যে ভেরিয়েবল অ্যান্ড ইটস নেমিং রুলস। যে ভেরিয়েবল কি এবং হচ্ছে এটা কিভাবে নামকরণ করতে হয়, কিছু রুলস আছে, সেগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। তো ভেরিয়েবল বলতে বোঝায় আসলে সিম্পলি চলক। ঠিক আছে? যে ইটস অ্যান আইডেন্টিফায়ার, এটা একটা আইডি বা আইডেন্টিফায়ার যেটা পরিবর্তনশীল ডেটা ধারণ করে। ঠিক আছে? দ্যাট হোল্ডস চেঞ্জেবল ডেটা। অ্যান্ড পরিবর্তনশীল ডেটা বলতে বোঝায় পরিবর্তনশীল নাম্বার, ক্যারেক্টার, সিম্বল, স্ট্রিং এটসেট্রা, যেগুলোকে চেঞ্জ করা যায়। ঠিক আছে? তো এই যে ভেরিয়েবলের নিচে যে প্রথম পয়েন্ট যেটা, যে ভেরিয়েবল হচ্ছে একটা আইডেন্টিফায়ার যেটার ভ্যালু যে কোনো সময় চেঞ্জ করা যায়। ঠিক আছে? ভেরিয়েবল ইউনিক হইতে হবে, এবং ভেরিয়েবল একটা করে মেমোরি লোকেশনের সিম্বলিক রিপ্রেজেন্টেশন, এটা আমি অলরেডি বলছি তোমাদের। এরপরে ওই আহ, যে ভেরিয়েবল একটা মেমোরি লোকেশনকে ইন্ডিকেট করে, সেই মেমোরি লোকেশনের সাইজ কত সেটা ইন্ডিকেট করে হচ্ছে ওই ভেরিয়েবলের টাইপ। সো এই যে টাইপ এন্ড সাইজ ইন্ডিকেট করে, এটা হচ্ছে আমি তোমাদেরকে শুরুতে বোঝাইছি। এখন আসলে হচ্ছে সিনট্যাক্স, ভেরিয়েবল তৈরি করবা কিভাবে। তো এখানে যেটা করা আছে সেটা হচ্ছে যে, তো শুরুতে একটা ভেরিয়েবল কিভাবে তৈরি করবা সেটা সিনট্যাক্স বলা আছে, কেমন? তো ডাটা টাইপ লিখবা, স্পেস, একটা কাস্টম নেম লিখবা, সেমিকোলন দিবা, দ্যাটস ইট। এটা একটা ভেরিয়েবলের জন্য। তো যখন একই টাইপের মাল্টিপল ভেরিয়েবল তৈরি করতে যাবা, তখন তোমাদেরকে ভেরিয়েবলের নামগুলো কমা সেপারেট করে লিখতে হবে। লাইক name1, name2, name3, মাল্টিপল ভেরিয়েবল অফ সেম টাইপ। ঠিক আছে? এখন প্রশ্ন করতে পারো যে আমি মাল্টিপল টাইপের মাল্টিপল ভেরিয়েবল তৈরি করব, সেটা কি এক লাইনে করা সম্ভব? ওয়েল, এক লাইনে অবশ্যই করা সম্ভব, তবে এখানে লাইন এবং স্টেটমেন্ট, অর্থাৎ ভ্যালিড সি স্টেটমেন্টের মধ্যে পার্থক্য আছে। যখনই আমরা সেমিকোলন দেই, তখনই আসলে একটা ভ্যালিড সি স্টেটমেন্টের পরিসমাপ্তি ঘটে বা কমপ্লিশন হয়। ঠিক আছে? সুতরাং সেমিকোলন দিয়ে তুমি আরেকটা স্টেটমেন্ট শুরু করতে পারো। অর্থাৎ আমি আমি কোড লিখে দেখাচ্ছি একটু পরে। আহ, তারপরে তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে হচ্ছে এক্সাম্পল দিই, কেমন? ধরো তুমি হচ্ছে প্রথম লাইনে লিখছো ইন্টিজার এক্স কমা ওয়াই, সেমিকোলন দিলা, তাহলে কি হলো? একটা সি স্টেটমেন্টের শেষ হলো। দেন তুমি ক্যারেক্টার টাইপের আর একটা ভেরিয়েবল এখানে
লিখতে পারো, তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই যে ইন্টিজার এক্স ওয়াই, এটি হচ্ছে একটি স্টেটমেন্ট, একটি কমপ্লিট সি স্টেটমেন্ট, এবং ক্যারেক্টার এলটি, এটা হচ্ছে আরেকটি কমপ্লিট সি স্টেটমেন্ট। তাহলে মাল্টিপল স্টেটমেন্টস এভাবে সেমিকোলন সেপারেট করে লেখা যায়। তো এটা আসলে দুই লাইনের ইকুইভ্যালেন্ট। আমি চাইলে সেপারেট একটা লাইনে কি করতে পারতাম, ক্যারেক্টার এলটি লিখতে পারতাম, ঠিক আছে। বাট আমি সেটা না করে কি করতে পারি, এক লাইনে মাল্টিপল সি স্টেটমেন্ট সেমিকোলন সেপারেটেড লিখতে পারি, ঠিক আছে, তো এটা ভ্যালিড। এরপর তুমি কি করতে পারো, এখানে প্লট জেড লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আসি হচ্ছে যে আমরা এই যে ভেরিয়েবল যে তৈরি করলাম, এগুলোতে আমরা ভ্যালু দিব কিভাবে, কারণ দিন শেষে একটা ভেরিয়েবল আমরা আসলে ইউজ করি যেন বিভিন্ন ভ্যালু সেটাতে অ্যাসাইন করে আমরা সেই ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি, কেমন। তাহলে ভেরিয়েবলের ভ্যালু আসলে দুইভাবে অ্যাসাইন করা যায়। একটা হচ্ছে যে যখন তুমি ভেরিয়েবল তৈরি করবা তখনই ওই নেম ইকুয়াল ভ্যালু দিবা, ঠিক আছে। লেটস সে যে ভেরিয়েবল অন অর্থাৎ নেম অন ইকুয়াল ভ্যালু অন, কমা নেম টু ইকুয়াল টু ভ্যালু টু, এইভাবে। অথবা সেকেন্ড আরেকটা ওয়ে আছে, আমরা হচ্ছে এখন সেটা দেখি। তো এখানে এই এক্সাম্পলটা দেখো, এখানে কি করা আছে, ইন্টিজার নাম ওয়ান কমা নাম টু কমা হচ্ছে নাম থ্রি ইকুয়াল 100। তো এখানে আসলে তিনটা ভেরিয়েবল তৈরি করা আছে না, বাট নাম ওয়ান এবং নাম টু তে কি নেই, ভ্যালু অ্যাসাইন করা নেই, কিন্তু নাম থ্রিতে ইকুয়াল দিয়ে সাথে সাথে একটা ভ্যালু অ্যাসাইন করা আছে। তো যখন ভেরিয়েবল তৈরি করার সময় আমরা ভ্যালু দিই তখন আমরা সেটাকে বলি ভেরিয়েবলের ভ্যালু ইনিশিয়ালাইজেশন বা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। আর ভেরিয়েবল তৈরি করে যখন আমরা পরে ভ্যালু দিতে যাব তখন সিম্পলি জাস্ট ভেরিয়েবলের নাম ইকুয়াল ভ্যালু, ঠিক আছে, নাম ইকুয়াল ভ্যালু, দ্যাটস ইট। তুমি মাল্টিপল টাইপের ভেরিয়েবলের এভাবে এক লাইনে কমা সেপারেট করে করে কি করতে পারো, ভ্যালু দিতে পারো। সো আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো এখানে তো নাম ওয়ান ইকুয়াল 200 দেওয়া আছে, নাম টু ইকুয়াল 300, এরপরে হচ্ছে এর আগে এলটি নামে একটা ক্যারেক্টার ভেরিয়েবল তৈরি করলাম না, এলটি, আমি এলটি ইকুয়াল টু কি দিতে পারি, সিঙ্গেল কোটের মধ্যে লেটসে দিলাম বি, দিয়ে সেমিকোলন। সো তুমি এটা করতে পারো, ঠিক আছে। তাহলে এলটি তো ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, বাট নাম ওয়ান নাম টু হচ্ছে ইন্টিজার। তো কোনো সমস্যা নেই, তুমি জাস্ট কমা সেপারেট করে কি করবা, মাল্টিপল টাইপের ভেরিয়েবলের ভ্যালু এক লাইনে এভাবে ইনিশিয়ালাইজ করতে পারো, ইটস ভ্যালিড। এখন আমরা আসি ভেরিয়েবলের নামকরণের কিছু নিয়ম কারণ আছে সেগুলোতে। তো প্রথম রুল যেটা বলছে যে শুধুমাত্র লেটার, ডিজিট, এরপরে হচ্ছে আন্ডারস্কোর এবং হচ্ছে ডলার সিম্বলস আর অ্যালাউড। সো ভেরিয়েবলের নামের মধ্যে অর্থাৎ এই যে আমি নাম অন লিখছি না, নাম টু লিখছি, এলটি লিখছি, নাম অনে কি আছে, লেটার আছে এবং নাম্বার আছে, লেটার আছে নাম্বার আছে এবং হচ্ছে লেটার আছে, তাই না। তাহলে এই লেটার, ডিজিট, আন্ডারস্কোর এবং ডলার ছাড়া অন্য কোনো কিছু ইউজ করা যাবে না, এটা হচ্ছে প্রথম রুল। এরপরে সেকেন্ড রুল কি বলছে যে ফার্স্ট ক্যারেক্টার অফ এ ভেরিয়েবল শুড বি অলওয়েজ লেটার, আন্ডারস্কোর, ডলার। তো এই যে এখানে নাম অনের এন, ঠিক আছে, নাম টুর এন বা এল টির হচ্ছে এল, তো এই যে প্রথম ক্যারেক্টার যেটা, সেই প্রথম ক্যারেক্টারকে অবশ্যই সব সময় হয় লেটার হইতে হবে, অথবা আন্ডারস্কোর হইতে হবে, অথবা ডলার সিম্বল হইতে হবে। তো প্রথম ক্যারেক্টার এই তিন ক্যাটাগরির বাইরে অন্য কোনো ক্যারেক্টার হইলে সেটা হবে হচ্ছে এরর, ঠিক আছে। দ্যাট মিনস লেটস সে তুমি যদি প্রথমে আহ, নামের নাম ওয়ান যে ভেরিয়েবলটা আমি লিখছিলাম একটু আগে, তো নামের আগে তুমি যদি হচ্ছে লেটস সে ড্যাশ দাও, ঠিক আছে। তো ড্যাশ প্রথম ক্যারেক্টার, এটা তো হচ্ছে যে লেটার, আন্ডারস্কোর বা হচ্ছে ডলার না, তাহলে কি হবে, এটা এরর হবে। সেম ভাবে তুমি যদি প্রথমে ওয়ান দিতা, ঠিক আছে, নাম ওয়ানের পরিবর্তে ওয়ান নাম, তাহলে প্রথম লেটার কি, এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড রুলকে ভায়োলেট করে, সো এটা হচ্ছে এরর, ঠিক আছে। তো এই কথাটাই এই থার্ড পয়েন্টে বলা আছে যে ইট শুড নট বিগিন উইথ এ ডিজিট এন্ড আদার নন অ্যালাউড ক্যারেক্টার্স, যে একটা ভেরিয়েবলের নাম কখনোই ডিজিট দ্বারা শুরু হবে না, ঠিক আছে। লাইক এই যে এরকম ভেরিয়েবলের নামের মধ্যে কমা বা হচ্ছে যে স্পেস বা অন্যান্য সিম্বল যেগুলো অ্যালাউড না সেগুলো ইউজ করা যাবে না। তো আমি যদি এখানে ভেরিয়েবলটা আবার লিখি, লেটস সে এই যে নাম অন লিখছিলাম না, এখন আমি ধরো নামের এন ইউ এর পর একটা স্পেস দিলাম, সো এন ইউ স্পেস এম অন, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে একটা এরর হবে। আচ্ছা, আমরা এরপর আসি হচ্ছে যে আমাদের নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে যে কিওয়ার্ডস ক্যানট বি ইউজড এজ এ ভেরিয়েবল নেম, অর্থাৎ কিওয়ার্ড গুলোকে, যে 32টা কিওয়ার্ড আছে সেগুলোকে কখনোই ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না, কেমন।
অর্থাৎ আমরা এই যে লিখছি না ইন্টিজার নাম 1, তাহলে এই যে আইএনটি ডাটা টাইপ বা হচ্ছে কিওয়ার্ড, এরপরে একটা আইডেন্টিফায়ার বা কাস্টম নেম লিখতে হয়, রাইট? এখন এই কাস্টম নেমের জায়গায় যদি আমি হচ্ছে একটা কিওয়ার্ড ইউজ করি, লেটস সে ফ্লট, দ্যাট মিনস একটা কিওয়ার্ডকে আমি আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতেছি ইন দিস কেস, এবং এটা হচ্ছে রং, ঠিক আছে? তাহলে কি হবে? এটা হচ্ছে রং। এটা আগের ক্লাসেও বলছি আমি। দেন পরের রুল কি বলছে যে ভেরিয়েবল নেম শুডেন্ট এক্সিড মোর দেন 31 ক্যারেক্টার্স। তো তুমি এই যে ভেরিয়েবলের যে নামগুলো লিখবা, নাম 1, নাম 2, নাম 3, হোয়াট এভার, অনেক সময় বড় বড় নাম আমরা ইউজ করি। আমি যদি একটা এক্সাম্পল দিই, লাইক রোটেশন পার মিনিট, রোটেশন পার মিনিট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা মোটামুটি একটা বড় ভেরিয়েবলের নাম, যে রোটেশন পার মিনিট। তো এখন আমি যত বড় ভেরিয়েবল নিই না কেন, এটা একটা গুড প্র্যাকটিস যেন এর মধ্যে ক্যারেক্টার সংখ্যা 31 ক্যারেক্টারের বেশি না হয়, ঠিক আছে? 31 ক্যারেক্টারের বেশি কি হওয়া যাবে না, লেন্থ হওয়া যাবে না। এরপরে কি বলছে, এর পরের পয়েন্ট, নেম শুড বি মিনিংফুল। মানে এই যে ভেরিয়েবল গুলো আমরা যে তৈরি করব, এগুলো যেন মিনিংফুল হয়, মানে রিডেবিলিটি, পড়ার এবং বোঝার স্বার্থে আমরা যেন যে কোনো একটা কোড যখন অ্যানালাইসিস করবো, তখন যেন আমরা ভেরিয়েবলগুলোর নাম শুনে কিছুটা আন্দাজ করতে পারি যে আসলে এই ভেরিয়েবলটা কি করতেছে, হ্যাঁ, বা ভেরিয়েবলটার মধ্যে কি স্টোরড আছে। যেমন ধরো আমি একটা ভেরিয়েবল নিব, নাম হচ্ছে সাম। তো সামের মধ্যে কি থাকবে? সামের মধ্যে ধরো থাকবে হচ্ছে 10 + 20। আমি এখানে যে এক্সাম্পলটা লিখছি শুরুতে, রোটেশন পার মিনিট, তাহলে এটা কোন কেসের মধ্যে পড়ে? এটা আসলে ক্যামেল কেসের মধ্যে পড়ে। এখানে তিনটা ওয়ার্ড আছে, রোটেশন, পার এবং মিনিট। সো পারের পি ক্যাপিটাল, মিনিটের এম ক্যাপিটাল। সেকেন্ড ওয়ার্ড থেকে ফার্দার যতগুলো ওয়ার্ড থাকবে রাইট সাইডে, সেগুলো প্রতিটার প্রথম ক্যারেক্টারটা করে কি হবে? ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা আমি যদি এটা স্নেক কেসে লিখতাম, তাহলে কি হতো? এটা স্নেক কেসটা আসলে এরকম হইতো। সো পারের পি হচ্ছে স্মল লেটার হইতো, মিনিটের এম স্মল লেটার, এই। সো রোটেশন আন্ডারস্কোর পার আন্ডারস্কোর মিনিট, এটা হচ্ছে আমাদের স্নেক কেস। আচ্ছা, এখন আসা হচ্ছে যে আমরা কনস্ট্যান্ট তৈরি করব কিভাবে। তো কনস্ট্যান্ট তৈরি করার জন্য আমাদেরকে এডিশনাল যে কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটাকে আমরা বলি হচ্ছে কনস্ট কিওয়ার্ড। তো এখানে তোমাদেরকে বলে রাখি যে আমি যখন কিওয়ার্ড পড়াইতেছিলাম তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে, তখন আমি বলছি যে 32টা কিওয়ার্ড মুখস্থ করার কোনো দরকার নেই। এর কারণ হচ্ছে যে সি এর বিভিন্ন টপিক যখন তোমরা পড়বা, তখন আহ, কোন টপিকে কোন কিওয়ার্ড গুলো ব্যবহৃত হয় এটা হচ্ছে তোমাদের চর্চার মধ্যে চলে আসবে, এবং এটা অটোমেটিক্যালি ব্রেইনে এনকোডেড হয়ে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে শুরুতে কনস্ট্যান্ট লিখতে হয়, কনস্ট। এরপরে নর্মাল ভেরিয়েবল আমরা যেভাবে তৈরি করি, একটা ডাটা টাইপ দিতে হয়, ইন দিস কেস ফ্লোট, ভেরিয়েবলের নাম পাই ইকুয়াল টু 3.146। তো কনস্ট্যান্ট তৈরির রুলটাই হচ্ছে এরকম যে কনস্ট দিতে হবে, এবং ভেরিয়েবলের ভ্যালু বা আইডির ভ্যালু ইমিডিয়েটলি অ্যাসাইন করে দিতে হবে, ঠিক আছে? এটাই যে এই পয়েন্টে বলা আছে যে হোয়েন ক্রিয়েটিং এ কনস্ট্যান্ট ইউ শুড অ্যাসাইন এ ভ্যালু রাইট দেয়ার। যে যখন আমি একটা কনস্ট্যান্ট তৈরি করব, আমাকে সাথে সাথে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ এখানে করতে হবে। আর কনস্ট্যান্টের ভ্যালু যেহেতু চেঞ্জ করা যায় না, তো আমি পাই ইকুয়াল টু 3.146 এটি অ্যাসাইন করে যদি পায়ের ভ্যালু পরে চেঞ্জ করে 4.56 করতে যাই, এটা হবে হচ্ছে আমার হচ্ছে ইরর। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা এই যে সেকেন্ড ভেরিয়েন্টটাতে, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে ধরো আমি হচ্ছে একটা কনস্ট্যান্ট এখানে তৈরি করলাম, ভ্যালু ইনিশিয়ালাইজ করি নাই, ঠিক আছে? যে কনস্ট্যান্ট ইন্টিজার মিনিটস পার আওয়ার, এখানে কিন্তু ইকুয়াল দিয়ে ভ্যালু দেওয়া নাই। কিন্তু তুমি যদি কনস্ট্যান্ট নর্মাল ভেরিয়েবল বা আইডেন্টিফায়ারের মতো তৈরি করে পরে ভ্যালু দিতে যাও, কনস্ট্যান্টের ক্ষেত্রে এটা হচ্ছে ইরর। তার মানে স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রিক্ট রুল, আমাদেরকে কনস্ট কিওয়ার্ড লিখতে হবে এবং ইমিডিয়েটলি ভ্যালু অ্যাসাইন করতে হবে। ভ্যালু অ্যাসাইন করলে সেটা চেঞ্জও করা যাবে না, আবার ভ্যালু অ্যাসাইন না করে কনস্ট্যান্ট তৈরি করলে পরে ভ্যালু ইনিশিয়ালাইজ করা যাবে না। এটা হচ্ছে সিম্পল রুল, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা ফরম্যাট স্পেসিফায়ারে আজকে যাব না। এখন হচ্ছে আমরা কোথায় যাব? তাহলে কোড ব্লকসে যাব। কোড ব্লকসে গিয়ে আমরা হচ্ছে এই ভেরিয়েবল কিভাবে তৈরি করতে হয়, ভেরিয়েবলের নেমিং রুলস গুলো আমরা হচ্ছে যে ভ্যালিডেট করব, এবং হচ্ছে কনস্ট্যান্ট তৈরি করব, ঠিক আছে? কনস্ট্যান্ট তৈরি করব আর কি। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমি হচ্ছে দেখাইছিলাম যে প্রজেক্ট তৈরি করে কিভাবে কোড রান করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাই যে প্রজেক্ট তৈরি না করে
ব্ল্যাঙ্ক সি ফাইল তৈরি করে কিভাবে কোড রান করতে হয়, ঠিক আছে? তো ফাইলে যাওয়া, ফাইল থেকে হচ্ছে নিউ, নিউ থেকে হচ্ছে এমটি ফাইল, এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন। তো এরকম ব্ল্যাঙ্ক ফাইল চলে আসবে। তো এটা হচ্ছে সেভ করে নিবা আগে কন্ট্রোল এস দিয়ে। আচ্ছা, তো আমি ফাইলটা সেভ করে নিছি ডাউনলোডস ফোল্ডারের মধ্যে, নাম হচ্ছে সেকেন্ড প্রোগ্রাম। তো আমরা একটা বেসিক সি প্রোগ্রাম লিখি এখানে। আচ্ছা, তো আমি এখানে একটা বেসিক সি প্রোগ্রাম লিখে নিছি। এখানে আমাদের স্ট্যান্ডার্ড যে হেডার ফাইল stdio.h সেটা আছে, ইন্ট মেইন রিটার্ন জিরো আছে, এবং আমরা হচ্ছে এখন এখানে কোড লিখবো। তাহলে আমাদের আজকের ক্লাসের মেইন বিষয়বস্তু হচ্ছে যে ভেরিয়েবল কিভাবে তৈরি করতে হয়, ভেরিয়েবলের নেমিং রুলস ভ্যালিডেট করব আমরা, এবং হচ্ছে কনস্ট্যান্ট কিভাবে তৈরি করতে হয় সেটা হচ্ছে আমরা দেখব। তাহলে আমরা শুরুতে কি করি, আহ, চার টাইপের আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল হচ্ছে তৈরি করি, এবং হচ্ছে আমরা নেমিং রুলগুলো ভ্যালিডেট করি, কেমন? তো শুরুতে একটা ভেরিয়েবল তৈরি করলাম নাম অন দিয়ে। তাহলে নাম অনের টাইপ হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করছি এখানে। এরপর আমরা দুইটা ভেরিয়েবল তৈরি করব ইন্টিজার টাইপেরই, ঠিক আছে? নাম টু কমা নাম থ্রি। এরপরে ফ্লট টাইপের একটা, ফ্লট ধরো নাম দিলাম জিপিএ। দেন আমরা ক্যারেক্টার টাইপের নেই একটা, ক্যারেক্টার লেটার। আর হচ্ছে ডাবল ধরো এটা দিলাম স্যালারি, কেমন? তাহলে এখানে আমাদের চার টাইপের ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লট এবং ডাবল, চার টাইপের ভেরিয়েবল তৈরি করা আছে, টোটাল 6টি ভেরিয়েবল। তাহলে দেখো এগুলো কিন্তু ভ্যালিড নেম, ঠিক আছে? এখন আমরা শুরুতে রান করে দেখি যে আমি এই যে ডার টাইপ স্পেস দিয়ে সিঙ্গেল ভেরিয়েবল তৈরি করছি, মাল্টিপল ভেরিয়েবল তৈরি করছি, এগুলো ঠিক আছে কিনা। সো আমি বিল্ড অ্যান্ড রান করলাম। সো এটা রান হয়েছে, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করি, আমরা হচ্ছে যে নেমিং রুলগুলো ভ্যালিডেট করি। আচ্ছা, তোমরা কি জানি যে ভেরিয়েবলের প্রথম ক্যারেক্টার এটা লেটার হইতে পারে, এটা আন্ডারস্কোর হইতে পারে, এবং হচ্ছে ডলার সিম্বল হইতে পারে, ঠিক আছে? ডলার সিম্বল হইতে পারে। তো আমরা এক এক করে টেস্ট করি। তো এই যে আন্ডারস্কোর নাম অন একটা ভেরিয়েবল, প্রথম ক্যারেক্টার হচ্ছে আন্ডারস্কোর, সো এখন টেস্ট করে দেখি এটা আসলে ভ্যালিড কিনা। হ্যাঁ, রান হচ্ছে, কোনো ধরনের ইরর নেই, দ্যাটস ফাইন, দ্যাট মিনস আন্ডারস্কোর শুরুতে দেওয়া যায়। এরপর শুরুতে আমরা ডলার সিম্বল দিই, দেখি এটা ভ্যালিড কিনা। ফাইন। তাহলে ভেরিয়েবলের প্রথম ক্যারেক্টার হিসেবে আন্ডারস্কোর, ডলার এবং হচ্ছে লেটার ইউজ করা যায়। তো শুরুতে যদি আমি একটা নাম্বার দিতাম, লেটস সে 1, তাহলে এখন আমার এটা কি ইরর কিনা আমরা হচ্ছে সেটা চেক করে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই যে রেড লাইন ইরর দেখাচ্ছে, নিচে হচ্ছে যে লগস বিল্ড মেসেজের মধ্যে এরকম ইরর দেখা যায়। তাই প্রথমে কি দেওয়া যাবে না, নাম্বার দেওয়া যাবে না, ঠিক আছে? নাম্বার দ্বারা কোনো ভেরিয়েবল শুরু করা যাবে না। এরপরে ধরো ওই যে নামের ইউ আর এম এর মধ্যে যদি আমি স্পেস দিই, এবার দেখি এটা ইরর কিনা। হ্যাঁ, এটা ইরর। তার মানে নামের মধ্যে কি দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না। এরপর ধরো আমি যদি ড্যাশ দিতাম, এন ইউ ড্যাশ এম, ঠিক আছে? যে এন ইউ ড্যাশ এম, এটা হচ্ছে ইরর। তাহলে কি করা যাবে না, এগুলো দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে নেমিং রুলস গেল, মোটামুটি ভ্যালিডেট করা হয়ে গেল আমাদের। আচ্ছা, আমি এখন কেসগুলো একটু তোমাদের দেখাই। লেটস সে জিপিএ ছাড়াও আমরা হচ্ছে রোটেশন আন্ডারস্কোর পার আন্ডারস্কোর মিনিট, একটা বড় নামযুক্ত আমরা ভেরিয়েবল নিছি এখানে, রোটেশন পার মিনিট। এটা কোন কেস? এটা হচ্ছে স্নেক কেস, ঠিক আছে? এটা হচ্ছে স্নেক কেস। আর এটা ক্যামেল কেস কি হইতো, পি ক্যাপিটাল হইতো, আর হচ্ছে এম ক্যাপিটাল হইতো। পারের পি ক্যাপিটাল, মিনিটের এম ক্যাপিটাল। আচ্ছা, এখন আসলে আমরা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করি। তো আমরা কি জানি, ভেরিয়েবল ক্রিয়েট করার সময় ইকুয়াল দিয়ে এরকম ভ্যালু দেওয়া যায়, অথবা ক্রিয়েট করে এই যে নাম 2 এবং 3 আমি তো ক্রিয়েট করে রাখছি, তাহলে এখন ক্রিয়েট করার পরে আমরা ভ্যালু দেবো কিভাবে, এইভাবে দেবো যে নাম 2 ইকুয়াল টু লেটস সে 20, কমা নাম 3 ইকুয়াল টু হচ্ছে 30, ঠিক আছে? তাহলে ক্রিয়েট করার সময় এইভাবে ভ্যালু ইনিশিয়ালাইজ করা যায়, এবং ক্রিয়েট করে তারপরে এইভাবে জাস্ট ভেরিয়েবলের নেম ইকুয়াল ভ্যালু, কমা নেম ইকুয়াল ভ্যালু, এটসেট্রা দেওয়া যায়।
তো আমি এই তিন টাইপের ভেরিয়েবলেরও ভ্যালু অ্যাসাইন করি, জিপিএ, রোটেশন পার মিনিট, লেটার এবং স্যালারি, এবং সেটা একই লাইনে করব, ঠিক আছে। তাহলে জিপিএ দিলাম ধরো হচ্ছে 5.00, কেমন? আচ্ছা, অনেকের আবার কনসার্ন থাকতে পারে যারা বিগিনার, ইকুয়ালের বামে এবং ডানে স্পেস দিলে কোনো সমস্যা হবে নাকি? না, এখানে কোনো সমস্যা নেই। আমরা ভ্যালু যখন অ্যাসাইন করি তখন ইকুয়ালের ডানে বামে স্পেস দিলে কোনো সমস্যা নেই। তো আমি এরকম করে লিখতেই পারি, জিপিএ স্পেস ইকুয়াল স্পেস 5.00, ঠিক আছে। এরপরে রোটেশন পার মিনিট ইকুয়াল হচ্ছে ধরো দিলাম 1200.0, কমা লেটার ইকুয়াল কি, ক্যারেক্টার টাইপের লেটার ভেরিয়েবল, তার ভ্যালু হিসেবে দিব আমরা হচ্ছে লেটার, লেটস সে বি, ঠিক আছে। তো সিঙ্গেল কোটের মধ্যে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের ভ্যালু দিতে হয়। এরপরে স্যালারি ডাবল টাইপের ভেরিয়েবল, স্যালারি ইকুয়াল টু দিলাম হচ্ছে 123.456, যদি এটা ডাবল টাইপের মানে অনেক অনেক বড় একটা ফ্র্যাকশনাল ভ্যালু আমরা দিতে পারি, বাট জাস্ট এক্সাম্পল দেওয়ার সুবিধার্থে আমরা কি করলাম, ছোট একটা ভ্যালু দিলাম আর কি, 123.456, ঠিক আছে। তো এইভাবে মাল্টিপল টাইপের ভেরিয়েবলের ভ্যালু কি করা যায়, ইনিশিয়ালাইজ করা যায় এক লাইনে কমা সেপারেটেড। কিন্তু যখন তুমি এগুলো তৈরি করবা, ঠিক আছে, ইনিশিয়ালি যখন তৈরি করবা, তো তখন এক টাইপের ভেরিয়েবল গুলো ক্রিয়েট করা শেষ হলে সেমিকোলন দিয়ে সেটা আলাদা করে দিবা। দ্যাট মিনস এটা ভ্যালিড, ঠিক আছে। আমি চাইলে এক লাইনে লিখতে পারতাম এগুলো, যে জিপিএ এবং রোটেশন পার মিনিট এগুলো তো ফ্লোট টাইপের না, দ্যাট মিনস এটা একটা ভ্যালিড স্টেটমেন্ট, একটা সেমিকোলন মানে একটা ভ্যালিড স্টেটমেন্ট। এরপরে কি, এই যে ক্যারেক্টার লেটার, এটা আরেকটা স্টেটমেন্ট, লেটার টাইপের ভেরিয়েবল তৈরি করা আছে, এরপর হচ্ছে স্যালারি টাইপের ডাবল ভেরিয়েবল তৈরি করা আছে, এটা আরেকটা স্টেটমেন্ট। সো মাল্টিপল সেমিকোলন সেপারেটেড স্টেটমেন্ট এক লাইনে লেখা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমার একটু টাইপও আছে। আচ্ছা, মিনিটের, হ্যাঁ এখন ঠিক আছে, টাইপিং মিস্টেক ছিল আর কি। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ যে কোড এটা কম্পাইল করছে এবং রান করছে, দ্যাট মিনস কোনো সমস্যা নেই। সেরকম মাল্টিপল স্টেটমেন্ট সেমিকোলন সেপারেটেড এর এক লাইনে লেখা যায়। তাহলে এই হচ্ছে গেল ভেরিয়েবলের কাজ কারবার। এখন আসা হচ্ছে, আমরা কনস্ট্যান্টে আসি। তাহলে কনস্ট্যান্ট তৈরির জন্য কি লিখতে হয়, শুরুতে কনস্ট লিখতে হয়, ঠিক আছে। তো আমরা বই স্লাইডের এক্সাম্পলটাই দেখি, এখানে 3.1416, কেমন? তাহলে শুরুতে কনস্ট কিওয়ার্ড লিখতে হয়, দেন বাকিটা নর্মাল ভেরিয়েবলের ভ্যালু আমরা যেভাবে ইনিশিয়ালাইজ করি সেভাবে, ঠিক আছে। আচ্ছা, গেল, কোনো এরর নেই। এখন আমি যদি এই কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ করতে চাই, যে পাই ইকুয়াল টু 4.67 হোয়াট এভার, তাহলে কি করছি, আমি কনস্ট্যান্টের ভ্যালু এখানে চেঞ্জ করে দিয়েছি, যেটা হচ্ছে ইরোর। কারণ আমরা সেটাই দেখি এটা ইরোর কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা এখানে ইরোর, যেখানে রেড লাইন চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে ইরোর। তাহলে কনস্ট্যান্টের ভ্যালু একবার ইনিশিয়ালাইজ করলে ওটা চেঞ্জ করা যাবে। তাহলে আমাদের কনস্ট্যান্টের যে দুটো রুল ছিল, ভ্যালু চেঞ্জ করা যায় না, এটা একটা ভ্যালিডেট করা হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা কি পড়ছিলাম, এরপর আমরা পড়ছিলাম হচ্ছে যে ধরো তুমি জাস্ট ভ্যালু ইনিশিয়ালাইজ না করে একটা কনস্ট্যান্ট তৈরি করে রাখছো, যে কনস্ট ফ্লোট পাই। এখন তৈরি করে যখন হচ্ছে ভ্যালু দিতে যাওয়া, যে পাই ইকুয়াল টু 3.1416, তৈরি করে যখন ভ্যালু ইনিশিয়ালাইজ করতে যাওয়া, তখনও কি হবে, সেটা ইরর হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে স্লাইডের যে কন্টেন্ট সেটা অনুযায়ী আসলে কোড কাজ করে কিনা। তো এটা হচ্ছে ভ্যালিডেট করা হয়ে গেল আমাদের। এখন আজকের ক্লাস 30 মিনিটের একটু বেশি হয়ে গেছে। তো আজকের ক্লাস শেষে আমরা যেটা দেখবো যে কিভাবে স্পেসিফায়ারের ব্যবহার করতে হয়, ঠিক আছে। আমরা এখানে যে স্পেসিফায়ার পড়লাম না ডাটা টাইপে, স্পেসিফায়ার গুলো, সেগুলোর ব্যবহার আমরা হচ্ছে আজকে দেখবো, ঠিক আছে, সবগুলোর না, এখানে যেগুলো আমরা তৈরি করছি সেগুলোর। তো আমরা কি করছি, এখানে ভেরিয়েবল তৈরি করছি, নেমিং রুলস অনুযায়ী আমরা অ্যাপ্লাই করে দেখছি ভেরিয়েবলের নামের মধ্যে কি দেওয়া যায় কি দেওয়া যায় না, ঠিক আছে। দেন ভ্যালু কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, এরপরে কনস্ট্যান্ট কি কিভাবে তৈরি করতে হয়, কনস্ট্যান্টের ভ্যালু কিভাবে দিতে হয়, হ্যাঁ, এটসেট্রা। আচ্ছা, তো আমরা এখন ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করব। তো শুরুতে আমরা প্রিন্ট করব হচ্ছে কার ভ্যালু,
আচ্ছা, এখানে নাম অনই দিই, নাম অন দিই। আচ্ছা, তো প্রিন্ট করার আগে তোমাদেরকে আরেকবার বলি যে ভেরিয়েবলের ভ্যালু যেহেতু চেঞ্জ করা যায়, তো আমরা হচ্ছে নাম অনের ভ্যালু 10 থেকে এটা 1000 করে দিলাম, কেমন? তো আমরা নাম অনের ভ্যালু আপডেট করে দিলাম এখানে। নাম অনের নতুন ভ্যালু হচ্ছে এখন 1000 ইনস্টেড অফ 10। তো আমরা হচ্ছে এখন প্রিন্ট করি কি, নাম অনের ভ্যালু প্রিন্ট করি, ঠিক আছে? নাম অনের ভ্যালু প্রিন্ট করবো। তো আমরা গত ক্লাসে দেখছি যে আউটপুটে কিছু দেখার জন্য আমাদেরকে যে ফাংশন ইউজ করতে হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রিন্ট এফ, ঠিক আছে? প্রিন্ট এফ। তাহলে প্রিন্ট এফ এর মধ্যে কি করতে হবে, আমরা স্ট্রিং প্রিন্ট করার জন্য জাস্ট ডাবল কোটের মধ্যে লিখছিলাম যে দিস ইজ দ্য ফার্স্ট প্রোগ্রাম, লাইক দ্যাট। তো যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, ওই ভেরিয়েবলের স্পেসিফায়ার লিখতে হবে। মানে ভেরিয়েবলটা ইন দিস কেস কি, ইন্টিজার, নাম অন ইন্টিজার না, তাহলে ইন্টিজারের স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি অর পার্সেন্ট আই। তো এটার স্পেসিফায়ার গুলো ডাবল কোটের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? কমা দিয়ে দেন এই ভেরিয়েবলের নাম লিখতে হবে। তো এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। ডাবল কোটের মধ্যে ভেরিয়েবলের স্পেসিফায়ার দিতে হয়, দেন ডাবল কোটের পরে কমা দিতে হয়, দিয়ে ভেরিয়েবল গুলো লিখতে হয়। একটা ভেরিয়েবল হলে একটা, মাল্টিপল ভেরিয়েবল হলে মাল্টিপল স্পেসিফায়ার হবে, এবং ভেরিয়েবল গুলো আমরা এখানে কমা দিয়ে দিয়ে লিখবো, ঠিক আছে? তাহলে শুরুতে আমরা একটা ভেরিয়েবল প্রিন্ট করি, সেটা হচ্ছে যে নাম অন। ও আচ্ছা, এখানে আমার তো ইকুয়াল দিয়ে ভ্যালু দিতে হবে, ইরোর। তাহলে আমরা কি করব, শুরুতে নাম অনের ভ্যালু প্রিন্ট করবো, কেমন? তো তোমরা দেখতে পাচ্ছ নাম অনের ভ্যালু এখানে দেখাচ্ছে 1000, কেমন? অর্থাৎ লেটেস্ট ভ্যালু যেটা, সেটা প্রিভিয়াস ভ্যালুকে রিপ্লেস করে এবং লেটেস্ট ভ্যালুটাই দেখা যায়। এরপরে আমি যদি হচ্ছে নাম 2 এবং 3 একসাথে প্রিন্ট করতে চাই, তখন কি করতে হবে? লেটস আমি নাম 2 এবং হচ্ছে নাম 3 এই দুইটার ভ্যালু দেখবো, তাহলে দুইটা ভ্যালুর জন্য দুইটা স্পেসিফায়ার, মানে দুইটা ভেরিয়েবল, তাদের করেসপন্ডিং স্পেসিফায়ার গুলো লিখতে হবে। সো আমি এটা কমেন্ট করে রেখে দিলাম। তাহলে এটা মনে রাখবা, তুমি এখানে যে ভেরিয়েবল গুলোর ভ্যালু দেখতে চাও সেগুলো কমা সেপারেট করে লিখতে হবে, এবং এখানে যে অর্ডারে কমা সেপারেট করে তুমি লিখবা, ঠিক সেই অর্ডারেই তাদের স্পেসিফায়ার গুলো স্পেস সেপারেট করে করে লিখতে হয়। এখন স্পেসটা ম্যান্ডেটরি না, তুমি এভাবে গা ঘেঁষাঘেঁষি করে লিখতে পারো, তবে স্পেসিফায়ার গুলোর মধ্যে স্পেস না দিলে সবগুলো ভ্যালু একটা সিঙ্গেল ভ্যালু হিসেবে দেখা যাবে, এবং তুমি সেটা বুঝতে পারবে না, যে আসলে মানে জগা খিচুড়ি টাইপ মনে হবে। দ্যাটস ওয়াই স্পেসিফায়ার গুলোর মধ্যে স্পেস দেওয়া ভালো। তাহলে এখানে স্পেসিফায়ার গুলো স্পেস সেপারেট করে করে দিবা, এবং খেয়াল রাখবা এখানে ভেরিয়েবল গুলোর অর্ডার বা সিকোয়েন্স কি আছে। তাহলে প্রথম স্পেসিফায়ার প্রথম ভেরিয়েবলের জন্য, দ্বিতীয় স্পেসিফায়ার দ্বিতীয় ভেরিয়েবলের জন্য, কেমন? তাহলে নাম টুর ভ্যালু হচ্ছে 20, নাম 3 ভ্যালু হচ্ছে কত, 30, ঠিক আছে? এটা তুমি চাইলে এই যে ক্যারেক্টার টাইপের যে ভেরিয়েবল ছিল আমাদের লেটার, তো আমি যদি চাই যে নাম 3 এর পরে লেটার দেখবো, লেটার ভেরিয়েবলের ভ্যালু দেখবো, তখন কি করতে হবে? তখন পার্সেন্টের পরে যে লেটার কি ক্যারেক্টার টাইপের না, ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। তো ক্যারেক্টারের জন্য কি লিখতে হয়? পার্সেন্ট সি লিখতে হয়, ঠিক আছে? সো এভাবে ভেরিয়েবলের যে সিকোয়েন্স, সেই অনুযায়ী তার স্পেসিফায়ারের সিকোয়েন্সও লিখতে হবে। তাহলে এইভাবে তুমি দেখতে পারো যে নাম টুর ভ্যালু 20, নাম 3 30, লেটারের ভ্যালু হচ্ছে বি। আমরা দিছি না এখানে লেটার বি, সো লেটার বি, ঠিক আছে? বুঝতে পারছি। সেম ভাবে আমি যদি হচ্ছে যে স্যালারি প্রিন্ট করতে চাইতাম, বা হচ্ছে যে রোটেশন পার মিনিট, বা হচ্ছে জিপিএ, তো আমি জিপিএ প্রিন্ট করে দেখাচ্ছি। তাহলে কমা দিয়ে জিপিএ, জিপিএ কোন টাইপের, ফ্লট টাইপের, রাইট? ফ্লট। তাহলে ফ্লটের স্পেসিফায়ার কি, পার্সেন্ট এফ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে জিপিএ 5 দিছিলাম আমরা, 5.0 দিছিলাম, সেখানে 5.6টা জিরো চলে আসছে। এটা একটু ইন্টারেস্টিং। ফ্লট
আহ, তো তোমাদেরকে বলে রাখি, নর্মালি একটা ফ্লট সংখ্যা যখন তুমি পার্সেন্ট এফ দ্বারা প্রিন্ট করবা, তখন দশমিকের পরে 6 ঘর দেখায়, কেমন? 6 ঘর, 6টা ডিজিট। 5.0 পরে তাহলে একটা জিরো আছে নর্মালি ভ্যালু হিসেবে, তাহলে বাকি 5টা জিরো অটোমেটিক্যালি চলে আসবে 6 ঘর পূরণ করার জন্য। সেখানে যদি ধরো 4.94 দিতাম, 94, তাহলে এখানে দেখো যে 4.94, দ্যাটস ফাইন, বাট 6 ঘর পূরণ করার জন্য 4টা জিরো চলে আসছে, ঠিক আছে? তো 6 ঘর পূর্ণ করে, বাট তুমি চাইলে কন্ট্রোল করতে পারো যে দশমিকের পরে তুমি কয় ঘর দেখবা। হ্যাঁ, দশমিকের পরে তুমি কয় ঘর দেখবা এটা কন্ট্রোল করাই যায়। ধরো আমি দশমিকের পরে ওই 94 2 ঘর, 2 ঘরে দেখবো, তখন কি করতে হবে? পার্সেন্টের পরে লিখতে হবে 0.2 এফ, ঠিক আছে? এফ এর আগে তুমি পয়েন্ট দিয়ে যত ঘর দেখতে চাও পয়েন্টের পরে সেই সংখ্যাটা লিখবা। দশমিকের পর 2 ঘর দেখতে চাইলে 0.2 লিখতে হবে, 3 ঘর দেখতে চাইলে 0.3, এটসেট্রা। তো আমরা পরের ক্লাসে দেখবো স্পেসিফায়ার ডিটেলস ব্যবহার। তাহলে এখানে এই যে দেখো 4.94, দশমিকের পরে জাস্ট 2 ঘর, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আজকের ক্লাস। তো আমি তোমাদেরকে এই কোড ফাইল প্লাস যে স্লাইড, সেটা হচ্ছে যে লিঙ্ক শেয়ার করে দিব, তোমরা ডাউনলোড দিয়ে নিজেরা প্র্যাকটিস করবো, কেমন? আর কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টসে জানাও। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। তাহলে ভালো থেকো সবাই, কেমন?